হ্যালো সবাই, আজকে আমরা ঢুকছি ক্রিপ্টোগ্রাফি এবং নেটওয়ার্ক সিকিউরিটির একদম মূল কথাগুলোতে, বিশেষ করে ম্যাকআউটের ৮ম সেমেস্টারের জন্য। একে একে আক্রমণ, ক্রিপ্টোগ্রাফির টেকনিক, সিমেট্রিক আর আসিমেট্রিক অ্যালগোরিদম, ইন্টারনেট সিকিউরিটি সব কভার করব। চল এবার আস্তে আস্তে গভীরে ঢুকি। তো ক্রিপ্টোগ্রাফি আর নেটওয়ার্ক সিকিউরিটি সাবজেক্টটা কি, এর মানেটা কি বোঝায় কম্পিউটার সায়েন্সের ভাষাতে, সেটা একটুখানি পরিষ্কার করে সবাইকে বলো। বেসিক্যালি ক্রিপ্টোগ্রাফি মানে হলো মেসেজ বা ডেটা এমনভাবে রূপান্তর করা যেন শুধু নির্দিষ্ট ব্যক্তি বা সিস্টেমই সেটার অর্থ বুঝতে পারে। আর নেটওয়ার্ক সিকিউরিটি হলো পুরো সিস্টেমকে বাইরের আক্রমণ বা হ্যাক থেকে রক্ষা করা। কম্পিউটার সায়েন্সে এটা আমাদের তথ্যকে সুরক্ষিত রাখার আর যোগাযোগকে নিরাপদ রাখার ফান্ডামেন্টাল স্কিল। গ্রেট। তো ব্যাপারটা হচ্ছে যে কম্পিউটার সায়েন্সে এই সাবজেক্টের ভূমিকা কোথায়? কম্পিউটার সায়েন্সে ক্রিপ্টোগ্রাফি আর নেটওয়ার্ক সিকিউরিটি হলো একদম ভিত্তি, কারণ আমাদের যাবতীয় ডেটা, পাসওয়ার্ড, ট্রানজ্যাকশন সব কিছু যেন সুরক্ষিত থাকে সেটা নিশ্চিত করাই এদের ভূমিকা। আজকের ডিজিটাল যুগে সিকিউরিটি ছাড়া কোনো সিস্টেমই টেকসই নয়, তাই এটা সাইবার ওয়ার্ল্ডের রক্ষা কবচ। আচ্ছা, একটা জিনিস বলো, এই ক্রিপ্টোগ্রাফি শুরু হয়েছিল কিভাবে? মানে একদম সবার প্রথমে ইতিহাসটা একটুখানি আমাদেরকে বলো। এই যে নেটওয়ার্ক সিকিউরিটি আর যে ক্রিপ্টোগ্রাফি, এটা কিভাবে শুরু হয়েছিল, কে তৈরি করেছিল ফার্স্ট, এর অ্যালগোরিদম কি কি ছিল, কিভাবে সমস্ত প্রোটোকল আসলো, কম্পিউটার নেটওয়ার্কের কিভাবে ইভলিউশন হলো, কিভাবে ডিজিটাল সিকিউরিটি আসলো, সব বলো। বুঝলাম, তুমি বেশ ঐতিহাসিক একটা পটভূমি চাইছিস। তো ক্রিপ্টোগ্রাফি কিন্তু শুরু হয়েছিল প্রাচীন যুগে। রোমান সাম্রাজ্যে সিজার সাইফার ছিল একেবারে ক্লাসিক উদাহরণ। এরপর ধাপে ধাপে যুদ্ধ আর রাষ্ট্রের গোপন বার্তা বিনিময়ে ক্রিপ্টোগ্রাফি উন্নত হয়। আধুনিক যুগে কম্পিউটার আসার পর ডিফি হেলম্যান আরএস এর মতো অ্যালগোরিদম তৈরি হয়, যা আধুনিক নেটওয়ার্ক সিকিউরিটির ভিত করে। আর আজকের ডিজিটালি যুগে এসএসএল, টিএলএস, ফায়ারওয়াল এসব এসে পুরো ইন্টারনেটকে নিরাপত্তার একটা শক্ত কাঠামো দিয়েছে। সোজা কথায় আমাদের প্রতিটা অনলাইন নিরাপত্তার ভিত্তি হলো এই ক্রিপ্টোগ্রাফি আর নেটওয়ার্ক সিকিউরিটির ধারাবাহিক অগ্রগতি। আচ্ছা, আমাকে একটা একদম রিয়েল লাইফ এক্সাম্পল দাও। ধরো হোয়াটসঅ্যাপে আমি কারোর সাথে কথা বলছি, একটা চ্যাট চলছে, আমি একটা মেসেজ করলাম, সেটা তার কাছে পৌঁছালো, বাট মাঝখানে কিভাবে এখানে ক্রিপ্টোগ্রাফি ইউজ হচ্ছে একটু বলো। ঠিক আছে, ধরো তুমি হয়েছো এ আর যাকে মেসেজ পাঠাচ্ছ সে বি। তুমি যখন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাও, সেটা তোমার ফোনেই এনক্রিপ্ট হয়ে যায়। অর্থাৎ সেই মেসেজ এমনভাবে কোড হয়ে যায় যা অন্য কেউ পড়তে পারবে না। এবার সেটা নেটওয়ার্ক দিয়ে বি এর ফোনে পৌঁছায়, আর বি এর ফোনে সেটা ডিক্রিপ্ট হয়। এই পুরো এনক্রিপশন ডিক্রিপশন প্রক্রিয়া, মানে এন্ড টু এন্ড এনক্রিপশন, ক্রিপ্টোগ্রাফিরই ফল। ফলে মাঝপথে কেউ তোমার মেসেজ চুরি করলেও সেটা অর্থহীন কোড ছাড়া আর কিছুই বুঝতে পারবে না। আচ্ছা, নেটওয়ার্ক সিকিউরিটির কতগুলো প্রোটোকল আছে এবং সেই প্রোটোকল সম্পর্কে বিস্তারিত বলো। নেটওয়ার্ক সিকিউরিটিতে বেশ কিছু পরিচিত প্রোটোকল আছে। এসএসএল বা টিএলএস, যা ওয়েবসাইটের এইচটিটিপিএস সিকিউর করে। আইপিসেক, যা নেটওয়ার্কে ডেটা প্যাকেট সিকিউর করে। ভিপিএনও আসলে আইপিসেক বা এসএসএল ব্যবহার করে। আর ডাব্লিউপিএ2 বা ডাব্লিউপিএ3, যা আমাদের ওয়াইফাই সিকিউর রাখে। প্রতিটার কাজ হচ্ছে এক একভাবে নেটওয়ার্কের ডেটা এনক্রিপ্ট করা, অথেন্টিকেশন নিশ্চিত করা আর ডেটা ইন্টিগ্রিটি বজায় রাখা। সব মিলিয়ে এরা মিলে আমাদের অনলাইন জগৎকে আস্থা আর নিরাপত্তা দিয়ে। হুম, আচ্ছা, এবার বলো যে এই যে নেটওয়ার্ক সিকিউরিটি আমাদের রিয়েল লাইফে কিভাবে হেল্প করছে। আমি ধরো একটা গুগল ক্রোমে একটা কোনো ব্রাউজারে কিছু সার্চ করছি, বা ফোন থেকে কোনো ব্রাউজার খুলছি বা কোনো লিঙ্কে ক্লিক করছি, আমাদের ফোন বা আমাদের ডিভাইস বা আমাদের টোটাল নেটওয়ার্ক সিস্টেম কিভাবে আমাদেরকে সুরক্ষা প্রদান করছে। তুমি যখন ক্রোমে সার্চ করো, তখন নেটওয়ার্ক সিকিউরিটি একাধিক স্তরে কাজ করে। প্রথমে এসএসএল টিএলএস তোমার ব্রাউজার আর সাইটের মধ্যে এনক্রিপ্টেড কানেকশন তৈরি করে।
মানে কেউ মাঝপথে তোমার ডেটা দেখতে পারবে না। এরপর ফায়ারওয়াল তোমার নেটওয়ার্কে ক্ষতিকর ট্রাফিক বা সন্দেহজনক লিঙ্ক ব্লক করে দেয়। এছাড়া অ্যান্টি ম্যালওয়্যার বা ফিশিং প্রোটেকশন তোমাকে বিপজ্জনক কন্টেন্ট থেকে আগেই সাবধান করে দেয়। তাই তুমি যা সার্চ করছো, যা ক্লিক করছো, সবই নিরাপদ থাকে আর তুমি চিন্তামুক্ত। আচ্ছা, ঠিক আছে, দ্যাটস ওকে। তার মানে একটা ব্রিফ ওভারভিউ তো পাওয়া গেল। ক্রিপ্টোগ্রাফির জনক কাকে বলা হয় এটুকু বলতে পারবে, যে কে শুরু করেছিল, সে কি করেছিল, তার যার জন্য ক্রিপ্টোগ্রাফি এরকম ভাবে তৈরি হলো? পুরো প্রসেসটা একটু বলো। ক্রিপ্টোগ্রাফির জনক বলতে সাধারণত উইলিয়াম ফ্রেডেরিক ফ্রিডম্যানকে ধরা হয়। তিনি 20 শতকের শুরুতে আধুনিক ক্রিপ্টোগ্রাফির ভিত্তি স্থাপন করেন। তিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় কোড ব্রেকিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং পরে সিগন্যাল ইন্টেলিজেন্সে কাজ করেন। তার বিশ্লেষণ আর কাজ থেকেই ক্রিপ্টোগ্রাফি ধীরে ধীরে বিজ্ঞান ভিত্তিক আর শক্তিশালী হয়ে ওঠে। মোটামুটি তার হাত ধরে ক্রিপ্টোগ্রাফি এক আধুনিক সায়েন্স আর সিকিউরিটির অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়। আচ্ছা, একটা জিনিস বলো, এই যে ফায়ারওয়েল, ফায়ারওয়েল যে ডিভাইসটা, এই ডিভাইসটা কি আবিষ্কার করেছিল, এবং আজকের দিনে কোন কোন কোম্পানি এগুলোকে বিক্রি করছে? ফায়ারওয়েল কি কোনো ডিভাইস? এটাকে কি কিনতে হয়, পারচেস করতে হয়? এবং কলেজে আমরা অফিসে দেখতে পাই ফায়ারওয়েল। ফায়ারওয়েল আসলে ইন্টারনালি কিভাবে কাজ করে? আর ডিমিলিটারাইজ জোন বলে একটা টার্ম রয়েছে ক্রিপ্টোগ্রাফি যে সিলেবাসে, এটার মানে কি সেটা একটুখানি পরিষ্কার করে বলো। ফায়ারওয়াল এর ধারণাটা 1980-র দশকে আসে। প্রাথমিকভাবে ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন ডিইসি এগুলো তৈরি করে। আজকে সিসকো, প্যালো অ্যাল্টো, ফোর্টিনেটের মতো বড় কোম্পানি ফায়ারওয়াল সলিউশন বিক্রি করে। ফায়ারওয়াল একটা সফটওয়্যার বা হার্ডওয়্যার ডিভাইস যা তোমার নেটওয়ার্কে কোন ট্রাফিক ঢুকবে বা বেরোবে সেই নিয়ম ঠিক করে। আর ডিএমজেড বা ডিমিলিটারাইজড জোন হলো নেটওয়ার্কের এমন একটা অংশ যা বাইরের দিক থেকে কিছু সার্ভিস, যেমন ওয়েব সার্ভার, অ্যাক্সেস দেয়, কিন্তু ভিতরের প্রাইভেট নেটওয়ার্কে পুরোপুরি নিরাপত্তা ধরে রাখে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, ধরো টিসিএস একটা অফিস, একটা বড় কোম্পানি। ধরো আমাদের সেক্টর 5 যে টিসিএস এর অফিস রয়েছে, তাদের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার রয়েছে ইন্টারনালি। তো সেখানে ফায়ারওয়েলটা তারা কিভাবে সেট আপ করবে, যাতে বাইরের এমপ্লয় ঢুকলেও তারা কতটা অ্যাক্সেস পাবে, কোম্পানির ম্যানেজার কি কতটা অ্যাক্সেস পাবে, আর বাইরের মানুষরা টিসিএস এর কতটা অ্যাক্সেস পাবে, একটু বোঝাও। একটা বড় কোম্পানির মতো যেমন টিসিএস, তারা সাধারণত ফায়ারওয়াল দিয়ে একাধিক লেয়ার তৈরি করে। বাইরের লোকজন সাধারণত ডিএমজেডে থাকা পাবলিক সার্ভিস যেমন ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারে, কিন্তু ইন্টারনাল ডেটাবেস বা কনফিডেন্সিয়াল নেটওয়ার্কে ঢুকতে পারে না। ম্যানেজাররা ভিপিএন বা অভ্যন্তরীণ নেটওয়ার্কের মাধ্যমে নির্দিষ্ট অথরাইজড অংশে ঢুকতে পারে। আর কর্মীদেরও নির্দিষ্ট রোল অনুযায়ী আলাদা আলাদা অ্যাক্সেস থাকে। কেউ হয়তো শুধুই ইমেইল, কেউ আবার আরও গভীর ডেটা। সব কিছুই ফায়ারওয়াল পলিসি দিয়ে সাজানো, যেন নিরাপত্তা আর কার্যকারিতা দুই ঠিক থাকে। আচ্ছা, এবার আমরা চ্যাপ্টারগুলো নিয়ে আসি, যে এই সাবজেক্টের যে চ্যাপ্টারগুলো ডিসকাস করলাম আমরা। প্রথম চ্যাপ্টারটা নিয়ে একটুখানি বলো, ফার্স্ট চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টারটা মূলত কম্পিউটার আক্রমণ আর সিকিউরিটির বেসিক প্রিন্সিপালস নিয়ে। এখানে আমরা দেখি কেন সিকিউরিটি দরকার, কি কি উপায় সুরক্ষা করা যায়, আর আক্রমণের ধরনগুলো কি কি। অর্থাৎ এটা তোমার সিকিউরিটি জার্নির বুনিয়াদি, যেখানে ক্যান আর কিভাবে এই দুটো প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়। আচ্ছা, তাহলে সেকেন্ড চ্যাপ্টারটার ব্যাপারে বলো। দ্বিতীয় চ্যাপ্টারটা ক্রিপ্টোগ্রাফির আসল খেলা। এখানে আমরা প্লেন টেক্সট কিভাবে সাইফার টেক্সটে বদলায়, সাবস্টিটিউশন বা ট্রান্সপোজিশন কিভাবে করা হয়, আর এনক্রিপশন ডিক্রিপশন কৌশল, সব কিছু। এটা শিখলে তুমি বুঝবে কিভাবে লুকিয়ে রাখা বার্তা মানে ক্রিপ্টোগ্রাফির মূল ম্যাজিক কাজ করে। আচ্ছা আচ্ছা, ক্রিপ্টোগ্রাফি সাবজেক্টটা পড়তে গেলে আমাকে ম্যাথসের কোন কোন পার্টগুলো জানতে হবে? এটা অনেকের প্রশ্ন থাকে, অনেক টিচাররা ডিসকাস করে না। তো আমরা আমাদের চ্যানেলে এটা ডিসকাস করব, যে ম্যাথসের কোন কোন পোর্শনগুলো লাগবে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য, যাতে তারা ক্রিপ্টোগ্রাফি সাবজেক্টটা ভালো করে পড়তে পারে, বুঝতে পারে, সেটা একটুখানি বলো।
বাহ, এটা দারুণ টপিক। ক্রিপ্টোগ্রাফি ধরতে হলে কিছু নির্দিষ্ট ম্যাথ লাগে। মডিউলার অ্যারিথমেটিক মানে বাকি বা রিমাইন্ডার নিয়ে কাজ, প্রাইম নাম্বার, লগারিদম আর বিগ ইন্টিজার্স এইসবই কাজে লাগে। এছাড়াও কম্বিনেটোরিক্স বা সম্ভাবনা আর লিনিয়ার অ্যালজেব্রার কিছু অংশ কাজে আসে, বিশেষ করে কি রিলেটেড অ্যালগোরিদমে। মোটামুটি এইটুকু ম্যাথ থাকলেই তুমি ক্রিপ্টোগ্রাফির গোপন ল খুলতে পারবে। আচ্ছা, এবার 3 নম্বর চ্যাপ্টার নিয়ে বলো। তৃতীয় চ্যাপ্টারে আমরা পুরোটা সিমেট্রিক কি অ্যালগোরিদম নিয়ে ঠিকই। এখানে আমরা দেখি কিভাবে একই গোপন চাবি দিয়ে এনক্রিপশন আর ডিক্রিপশন হয়। ডিইএস, আইডিএ, RC5 এইগুলো ক্লাসিক উদাহরণ। এখানে আমরা বিভিন্ন মোড আর টাইপস আর কিভাবে সিমেট্রিক অ্যালগোরিদম দ্রুত আর শক্তিশালী এনক্রিপশন দেয় সেটাই ফোকাস করি। তারপরের চ্যাপ্টারটা নিয়ে বলো। চতুর্থ চ্যাপ্টারে আমরা চলে যাই আসিমেট্রিক কি নিয়ে। এখানে পাবলিক প্রাইভেট কি জুটির ম্যাজিক মানে RSA এর মতো অ্যালগোরিদম আর ডিজিটাল সিগনেচার দেখি। এটা দেখায় কিভাবে আলাদা কি দিয়ে নিরাপদ ইয়োজো কাজ হয়। পাশাপাশি হ্যাশ ফাংশন আর মেসেজ ডাইজেস্টের মূল ধারণাও এখানে উঠে আসে। তারপরের চ্যাপ্টারটা নিয়ে বলো। পঞ্চম অধ্যায়টা পুরো ইন্টারনেট সিকিউরিটি আর ইউজার অথেন্টিকেশন নিয়ে। এখানে SSL এর মতো প্রোটোকল, পাসওয়ার্ড, টোকেন, সার্টিফিকেট, এমনকি বায়োমেট্রিক অথেন্টিকেশন সব আমরা দেখি। এই অধ্যায়টা আসলে বোঝায় কিভাবে আমরা অনলাইনে নিজেদের পরিচয় সুরক্ষিত আর নির্ভরযোগ্যভাবে নিশ্চিত করি। আচ্ছা, এর পরের চ্যাপ্টারটা নিয়ে বলো। ষষ্ঠ অধ্যায়টা একদম ইমেইল সিকিউরিটি নিয়ে। এখানে আমরা PGP, প্রিটি গুড প্রাইভেসি, আর SMIME, সিকিউর মাল্টিপারপাস ইন্টারনেট মেইল এক্সটেনশনস দেখি। এই অধ্যায়টা বোঝায় কিভাবে ইমেইলকে এনক্রিপ্ট করা হয়, স্বাক্ষর করা হয় আর নিশ্চিত করা হয় যে বার্তাটা নিরাপদ আর নির্ভরযোগ্য। আর শেষ চ্যাপ্টারটা নিয়ে বলো। সপ্তম অধ্যায়টায় ফায়ারওয়াল নিয়ে ফুল ফোকাস। এখানে আমরা শিখি ফায়ারওয়াল কি, এর বিভিন্ন টাইপ, প্যাকেট ফিল্টারিং, স্টেটফুল, প্রক্সি ইত্যাদি, আর কিভাবে এগুলো কনফিগার করা হয়। DMZ, ডিমিলিটারাইজড জোন, কিভাবে বাইরের ট্রাফিক আর অভ্যন্তরীণ নেটওয়ার্কের মধ্যে একটা নিরাপত্তার দিওয়াল তৈরি করে সেটাও এখানেই পরিষ্কার হয়। তাহলে এত কিছুর পরে তোমার কি মনে হয়, সিলেবাসটা কি এনাফ এই সাইবার সিকিউরিটি বা ধরো ক্রিপ্টোগ্রাফি, নেটওয়ার্ক সিকিউরিটি শেখার জন্য, নাকি এতে আরো কিছু অ্যাড করা দরকার ম্যাপ আউটের? কি মনে হয়, যারা শিখতে চলেছে এই সাবজেক্টটা তাদের কি এক্সট্রা কিছু পড়ার দরকার আছে, নাকি এটা এনাফ? সিলেবাসটা আসলে বেশ ভালো কভার করে, তবে বাস্তব দুনিয়ার জন্য কিছু বাস্তব প্র্যাকটিক্যাল টুল যেমন ওয়ায়ারশার্ক বা এনক্রিপশন লাইব্রেরি নিয়ে হাতে কলমে কাজ করাটা দারুণ হবে। এছাড়া সাম্প্রতিক সাইবার অ্যাট্যাকের কেস স্টাডি বা ব্লকচেইনের মতো আধুনিক ক্রিপ্টোগ্রাফি অ্যাপ্লিকেশনগুলো একটু ছুঁয়ে গেলে ছাত্ররা আরও আপডেট থাকবে। মোটামুটি এই বেসিকের ওপর একটু আধুনিক বাস্তব অ্যাপ্লিকেশন যোগ করলেই পুরো ছবিটা আর একটু জমে উঠবে। আচ্ছা, দ্যাটস ওকে, দ্যাটস গ্রেট। ঠিক আছে, তাহলে এটা অনেকটা উপকার করলো ছাত্রছাত্রীদের জন্য। তোমার যদি তোমার দিক থেকে কিছু বলার থাকে, কোনো আউটরো দেওয়ার থাকে, তাহলে বলো। অবশ্যই আমি বলবো ক্রিপ্টোগ্রাফি আর নেটওয়ার্ক সিকিউরিটি শুধু সিলেবাসের জন্য না, এটা আসলে তোমার ডিজিটাল জীবনকে নিরাপদ রাখার হাতিয়ার। যারা এই ভিডিও দেখবে তারা শুধু পরীক্ষা নয় বরং বাস্তব জীবনেও সচেতন থাকবে। আর আমি জানি তোমরা সিকিউরিটির এই রহস্যগুলো আরও ভালোভাবে ধরে ফেলবে। সুরক্ষিত থেকো, শিখে আর সবার সাথে শেয়ার করে।